আস্ত একটা শয়তান। উনি এরকম ব্যবহার নিয়ে কি করে যে প্রফেসর হয়েছে সেটাই ভাবছি। মানুষ এরকম হয়, গোমরামুখ একটা। একে দেখলে আমার রাগ হয়, মাঝে মধ্যে তো ইচ্ছে করে মাথা ফাটিয়ে দিই। আচ্ছা, তুমি বলো, মানুষ কৌতূহল থেকে একটা কিছু জিজ্ঞাসা করতেই পারে, তাই বলে তুমি তাকে শাস্তি দিবে? কখনোই না। কিন্তু ওই গোমরামুখ বুড়োটা কি করলো? আমায় আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখলো। এই শোনো, আমার সাথে তুমিও দোয়া করো এই গোমরামুখ প্রফেসর ইশরাককে একা পেলে আমি যাতে তার মাথা ফাটাতে পারি। প্লিজ প্লিজ প্লিজ, এটা এখন আমার ড্রিম হয়ে গেছে। জাইমা এক নাগারে কথাগুলো বলে থামতেই দেখে তাদের লিফট খালি। ইশরাতের সাথে লিফটে প্রবেশ করে দাঁড়াতেই দেখে ইশরাকও লিফটে প্রবেশ করছে। জাইমার হাসি মাখা মুখখানা নিপ্রভ হয়ে যায়। জাইমা আলগোছে লিফটের সাথে হেলান দিয়ে অন্যদিকে ফিরে তাকায়। ইশরাত মুখটা গম্ভীর করে নিয়েছে। এই মেয়ে বড্ড বাচাল। 1 মিনিটেই তার মাথা উলট পালট করে দিয়েছে, তাও তার ভাইয়ের নামে নালিশ করে। মেয়েটা যদি জানতো সে প্রফেসরের বোনের কাছে নালিশ করছে, তাও প্রফেসরের উপস্থিতিতে, কিন্তু মেয়েটার তো দিন দুনিয়ার খবর নেই। ইশরাক ইশরাতকে বলে, এত তাড়াহুড়ো আসতে কে বলেছে? কণ্ঠস্বরে রাগ স্পষ্ট। ইশরাত বুঝে জাইমার বকবকানি তার পছন্দ হয়নি। জাইমা হতাশ হয়ে সামনে তাকায়। ইশরাকের রাগী কণ্ঠ তার কানে বাড়ি খেয়েছে। ইশরাত ভাইয়ের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। তার চোখ মুখ শক্ত। ইশরাত তড়িঘড়ি জবাব দেয়, বুঝতে পারিনি। পাবলিক প্লেসে সবার সাথে কথা বলে পরিচিত হতে নেই। সবসময় ভালো মানুষের পরিচয় জোটে না, মাঝে মধ্যে পাগলের পরিচয়ও জোটে। সো বি কেয়ারফুল। ইশরাকের কথায় জাইমা হা হয়ে যায়। ইশরাক তাকে ইনডিরেক্টলি পাগল উপাধি দিল। আয় হায়, তার মান সম্মান আর কিছু অবশিষ্ট আছে? জাইমা চোখ মুখ খিচে ডান হাতের আঙ্গুল চুল পেঁচিয়েতেই থাকে। তারা তিনজন লিফট থেকে বের হয়। প্রথমে ইশরাক, এরপর ইশরাত, শেষেই জাইমা। জাইমা বেরোতেই শুনে ইশরাত ইশরাককে ডেকে বলছে, ভাইয়া শুনো। জাইমা ভীতু চোখে তাকায়, জিভে কামড় বসায়। এতক্ষণ বোনের কাছে ভাইয়ের বদনাম করলো। ছি ছি। জাইমা এখন তো পাবলিক প্লেসেও সবার সাথে কথা বলা যাবে না। জাইমা কপাল চাপড়াতে চাপড়াতে ভার্সিটির প্রাঙ্গণ ছাড়ে। তখন মনে পড়ে আগামীকালকে তার প্রেজেন্টেশন আছে, কিন্তু সে তো ইংলিশ ভালো পারে না। কি করা যায়? এখন তো একটা বুদ্ধি বের করতে হবে, এছাড়া উপায় নাই। ইশরাক গাড়িতে বসেই নিজের রাগ কমানোর চেষ্টা করছে। ইশরাত এসে পাশের সিটে বসে, কল দেয় পোহাকে। তারা দুজন একই ভার্সিটিতে পড়াশোনা করে। ইশরাক জয়েন করেছে 6 মাস হলো। ইশরাক গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে সামনে তাকায়। ইশরাত কিছু বলার সাহসই পাচ্ছে না। তখন ইশরাক চোয়াল শক্ত করে বলে, ওই মেয়েটার সমস্যা কোথায় গড নোস। যখন যাকে পাচ্ছে, যার কাছে পাচ্ছে, আমায় নিয়ে উল্টোপাল্টা বলেই যাচ্ছে। ইটস ওকে, বাকিদের কাছে বলো, তাই বলে আমার বোনের কাছেও? স্ট্রেঞ্জ। আরে ভাইয়া বাদ দাও, মেয়েটাকে দেখেই বোঝা যায় অল্প বয়সী, বুদ্ধি জ্ঞান তেমন হয়নি, পুরো ইম্যাচিওর। তবে বেশ মিশুক আছে। যাই বলো, এরকম মানুষের মন ভালো হয়। এক্সকিউজ মি, তুমি ওই ড্রামা ফ্যাক্টরির করা ড্রামাকে প্রশংসার কাতারে ফেলছো? না, ও মনে হয় উল্টোপাল্টা কাজকর্ম করে বেশি। ইশরাক জবাব দেয় না। বোনের কথা কানেও তুললেও ভাবে না। পোহা আসতে তারা রওনা হয় খান বাড়ির উদ্দেশ্যে। আজকে জাইমার প্রেজেন্টেশনের দিন। টানা 2 দিন সে প্রেজেন্টেশন দেবে। গতকাল রাত কোনো কিছুই রেডি করেনি সে, উল্টো সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি করে নিয়েছে। রূপার ডাকাডাকিতে তার ঘুম ভেঙেছে। জাইমা উঠতেই দেখে ঘড়ির কাঁটা 10টার ঘর ছুঁইতে বেশিক্ষণ বাকি নেই। কোনো রকম রেডি হয়েছে, চুলগুলোও ঠিকঠাক আঁচড়ায়নি সে। জামা চেঞ্জ করে ব্যাগ নিয়ে চিরুনি হাতে দৌড় দিয়ে গ্যারেজে ছুটেছে। ড্রাইভারকে বলেই গাড়ি নিয়ে বেরোয়। গাড়িতে বসতেই চুলগুলো কোনো রকম ঠিক করে নেয়। চিন্তায় ডান হাতের তর্জনী আঙ্গুল কামড়াচ্ছে সে। ভাগ্য ভালো থাকায় বেশি জ্যাম পড়েনি। জাইমা ঝড়ের গতিতে ভার্সিটিতে আসে। জাইমা ভার্সিটি আসার 20 মিনিট আগেই ক্লাসে প্রবেশ করেছে। এসেই জাইমার অস্তিত্ব পায়নি ইশরাক, সেজন্য শিডিউল ছাড়াই একজনকে দিয়ে প্রেজেন্টেশন করিয়েছে। যখন তার ক্লাসে প্রায় শেষের দিকে বেরোনোর জন্য প্রস্তুতি নিয়ে দরজার সামনে আসে, 2 কদম এগিয়ে যেতেই ইশরাক থমকে যায়। জাইমা সে যে দৌড় লাগিয়েছে, এখন মনে হয় না
থামতে পারবে, যার দরুন এসে ইশরাকের বুকের সাথে ধাক্কা লাগে। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই ইশরাক ধরে না, বরং 2 হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে রয়। জাইমা নিচে পড়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। চোখ মিলিয়ে তাকাতেই ইশরাকের রাগী চেহারাটা দৃশ্যমান হয়। জাইমা কোনো রকম উঠে দাঁড়ায়, গা ঝাড়া দিয়ে বলে, সরি স্যার। ইশরাক আশেপাশে তাকিয়ে নিজের রাগ দমায়। জাইমা উঠে দাঁড়ালে ইশরাক জিজ্ঞেস করে, আজকে আপনার প্রেজেন্টেশন ছিল? জি স্যার, কিন্তু আমার বাবা গতকাল রাতে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হয়। আপনাকে আগে বলেছিলাম না, আমরা গরিব, তো বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে করতে দেরি হয়ে গেছে। এখন এসেছি হসপিটাল থেকেই, সেই জন্য আজকে প্রেজেন্টেশন দিতে পারিনি। কথাটা বলেই জাইমা কাঁদো কাঁদো মুখ করে নেয়। ইশরাক জাইমার কান্না মিশ্রিত চেহারা দেখে কি বলবে ভেবে পায়নি। জাইমা এমন একটা ভাব করছে যেন সত্যিই বলছে। ইশরাক সেই সত্যি বিশ্বাস করতে বাধ্য। তখন ইশরাক জাইমার দিকে তাকায়, নজরে আসে গলার লকেট চেঞ্জ হয়েছে, ডায়মন্ডের জায়গায় গোল্ডের লকেট। ইশরাকের চাহনি দেখে জাইমা নড়ে চড়ে ওঠে, চুল ঠিক করার বাহানায় লকেট লুকানোর প্রয়াস চালাচ্ছে। কিন্তু ইশরাক জাইমার হাতের ঘড়িটার দিকে আবারও নজর দেয়, সেই একই ঘড়ি এখনও। তবে তার ধারণা এতটা নড়বড়ে নয়, ঘড়িটা ভীষণই এক্সপেন্সিভ, আর এটা দেশের না, বাইরের দেশের, যেটা নিয়ে সে গুগলে সার্চ অবধি করেছে। অ্যামাউন্টও বিশাল, কিন্তু জাইমা তো বলেছে ফুটপাত থেকে নিয়েছে, হলেও হতে পারে। বিদেশে ডুপ্লিকেট অনেক প্রোডাক্ট কম দামে পাওয়া যায়। জাইমা ইশরাকের খুঁজিত দৃষ্টিতে নড়ে চড়ে দাঁড়াতেই ইশরাক জাইমার মুখ পানে চেয়ে বলে, কিন্তু এসব কোনো এক্সকিউজ হতে পারে? আপনি ইউনিভার্সিটির রুলস ভুলে গেছেন। কিন্তু আপনাকে তো আমি দয়ালু একজন নরম মনের মানুষ হিসেবে জানি, এতটুকু কনসিডার করতে পারবেন না? জাইমা। ইশরাককে থামিয়ে দিয়ে বলে জাইমা। ইশরাক থেমে পুনরায় বলে, বৈশালী খানম, আপনি কিন্তু পড়াশোনা সিরিয়াস নিচ্ছেন না। এরপর থেকে সিরিয়াস নেব, বিশ্বাস করুন। ঠিক আছে, তাহলে আগামীকালকে প্রেজেন্টেশন দেবেন। জাইমা খুশি হয়ে বলে, জি স্যার, অবশ্যই। আপনার বাবা কোন হসপিটালে অ্যাডমিট আছে? জাইমা বিপাকিয়ে পড়ে যায়। তেমন হাসপাতালের নাম সে জানে না, সেজন্য আন্দাজে ঢিল মেরে বলে, দিয়ে নাম খেয়াল করিনি। ইশরাক হৃদয় প্রসারিত করে নেয়। জাইমা মাথা নাড়িয়ে বলে, থ্যাংক ইউ স্যার। ইশরাক জবাব দেয় না। জাইমা নিজের ক্লাসে ঢুকে মিহিরের পাশের সিটে বসে, জিজ্ঞেস করে, আজকে কে প্রেজেন্টেশন দিয়েছে? একটা ছেলে। যাক বাবা। তুমি আসোনি কেন? স্যার তো মার্ক কেটে দেবে। নবীন, স্যারকে পটিয়ে নিয়েছি। থেমে, ওই স্যারকে প্রেজেন্টেশন নিয়ে, স্যার বলেছে আগামীকালকে দেওয়ার জন্য। কিভাবে কি হলো? ওই তো, ওই বাবা হসপিটালে ভর্তি, আমরা তো গরিব, সেই জন্য বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে করতে দেরি হয়ে গেছে। এই কিন্তু প্রফেসর তো এত কিছু জানতে চাই না। উনি ভালো, সেজন্য। কি? ওয়েট, ওনার মতন গোলামের পুতকে আমি ভালো বলছি? সখী, ইশরাক খান মর্মর নামটাতে আলাদা একটা ব্যাপার আছে। উনি দেখতেও ভীষণ হ্যান্ডসাম, ক্রাশ খাওয়ার মতো। যেখানে তোর সাথে ঝামেলা যাই হোক, দিন শেষে তোর মিথ্যা বিশ্বাস করে তোকে ছাড় দিচ্ছে, মানে তোর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। এখন এটাকে কাজে লাগিয়ে নে। মানে? আলো ভালোর মতো জবাব দেয় জাইমা। মেহের পুনরায় বলে, ওনাকে ইমপ্রেস কর। আস্তাগফিরুল্লাহ, জীবনেও না। এরকম গোমরামুখ মানুষকে আমার সহ্য হয় না। বিয়ের পর তুই না হয় তাকে ঠিক করে নিবি, এমনিতেও ছেলে খুঁজছিস। কিন্তু তার চেয়েও বেটার আমার কাজিনকেই বিয়ে করে নিই। ধুর মহিলা। আচ্ছা ওকে, আজকে থেকে আমি প্রফেসর ইশরাক খানকে ইমপ্রেস করার চেষ্টা করব। হ্যাঁ, জাইমা মাথা নাড়ায়। বুদ্ধিটা খারাপ না, তবে সেটা স্বল্প সময়ের জন্য। যে কোনো সময় মন মর্জি চেঞ্জ হলে সে ইমপ্রেস নাও করতে পারে। কিন্তু ইশরাককে চোখের দেখায় সবারই ভালো লাগবে। একে তো ব্যাটা ফর্সা, তার উপর গম্ভীর, সব সময় ইন করেই আসে। জাইমা এসব ভেবেই তবা পড়ে। ছি ছি, আরেকজনের স্বামীর দিকে বাজে নজর দিচ্ছে এসে।
ক্লাস শেষের দিকে জাইমাকে ডেকে পাঠানো হয়। জাইমা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে আর ক্লাস করবে না সে। বাইরে আসতে দেখে তার বাবা এসেছে। জাইমা বাবাকে দেখে চোখ মুখ কুঁচকে নেয়। তার বাবা তো হসপিটালে থাকবে, কিন্তু তার ভার্সিটিতে কেন? জাইমা বলে, তুমি আজকে আসতে গেলে কেন? কেন, কোনো সমস্যা? সমস্যা মানে? তুমি কেন এসেছো? আমার পরিচিত একজন প্রফেসরের সাথে তোমার পরিচয় করিয়ে দিতে। তার নাম? ইশরাক। সাজ্জাদ খানকে থামিয়ে দিয়ে জাইমা বলে, না না, ওনাকে আমি চিনি, উনিও আমাকে চেনে। কথাটা বলেই জাইমা চোখ মুখ বন্ধ করে নেয়, পেটে হাত দেয়, আবার মাথায় হাত দেয়, একটু পর আবার পিঠে হাত দেয়। সাজ্জাদ খান মেয়ের অবস্থা দেখে চিন্তিত হয়ে যান, জিজ্ঞেস করেন, কি হয়েছে মা? বাবা, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি গাড়িতে গিয়ে বসলাম, তুমি কথা শেষ করে আসো। তুমি সহ আসো। না না বাবা, আমার শ্বাস প্রশ্বাস ঠিক করার জন্য এখন প্রকৃতির নির্মল অক্সিজেন চাই, বিল্ডিংয়ের গরম অক্সিজেন না। মৌসানি দেখা করেই চলে আসবে, চলো। জাইমা পা এগিয়ে আবারও কোমরে হাত রাখে, বলে, বাবা, পায়েও ব্যথা করছে। তুমি ফাঁকিবাজি করছো। না বাবা, আমি গেলাম। এই মুহূর্তে প্রকৃতির অক্সিজেন না পেলে তোমার মৈশানি পটল তুলতে চলে যাবে। কথাটা বলে দৌড় লাগায় সে। সোজা লিফটে প্রবেশ করে। সাজ্জাদ খান মেয়ের দিকে তাকিয়ে কিছু বলেন না। ইশরাকের রুমের দিকে রওনা হন। সাজ্জাদ খানকে দেখে ইশরাক এগিয়ে আসে, কুশলাদি বিনিময় করে বলে, চাচ্ছু, হুট করে আসলে? সারপ্রাইজিং ব্যাপার স্যাপার। হেসে বলে ইশরাক। এই হাসিটা খুব একটা দেখা যায় না। সাজ্জাদ খান ইশরাককে দেখে বলে, খুব ভালো লাগছে দেখা হয়। আমার মেয়ে এই ভার্সিটিতে পড়াশোনা করছে। ওয়াও, দারুণ খবর তো। ইশরা তো এখানেই পড়াশোনা করছে। ইশরাতের সাথে দেখা হলো না তো? আপনার মেয়ে কোথায়? ইশরাকের কথায় সাজ্জাদ খান কিছুক্ষণ আগে জাইমার করা অ্যাক্টিংয়ের কথা ভাবেন। এত পরিমাণ ফাঁকিবাজ মেয়েটা। সাজ্জাদ খানকে চুপ দেখে ইশরাকের হাসি থেমে যায়। পুনরায় বলে, কিছু হয়েছে? ও অসুস্থ। ও, ঠিক আছে, ওকে নিয়ে বাড়িতে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। তুমি বেরোবে? হ্যাঁ, নিশ্চয়ই। ইশরাক সাজ্জাদ খানের সাথে কথা বলতে বলতে বেরোয়। দুজন পার্কিং লটে এসে থামে। সাজ্জাদ খান গাড়ির কাছে আসতেই দেখে জাইমা সিট বেল্ট পরে ঘুমাচ্ছে। মুখের উপর চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইশরাককে আর ডাক দেয়নি তিনি। হাত বাড়িয়ে বিদায় দিয়ে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। রাস্তার মাঝবাজিতে আসতেই জাইমা চোখ মেলে তাকায়। সাজ্জাদ খানকে বলি, তোমার পরিচিত প্রফেসরের সাথে দেখা করেছো? হ্যাঁ। জাইমা জবাব দেয় না, লম্বা নিঃশ্বাস নিয়ে আল্লাহকে ধন্যবাদ দেয়। একটুর জন্য কট খায়নি সে, না হলে কত বড় বাস খেত ধারণার বাইরে ছিল। বাসায় আসার পর থেকে জাইমার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ইশরাককে ইমপ্রেস করার ব্যাপার। কিন্তু এইসব তো অনেক ঝামেলার। যদি ইশরাক তার পরিচয় জেনেই যায়, তাকে রিজেক্ট করে দেয়। না, যদি ইশরাকের গার্লফ্রেন্ড বা বউ থাকে, তাহলে তো জাইমা রিজেক্ট হবে। এতদিন যেহেতু প্রেম করেনি, এখনও করবে না, বরং অন্য কেউ তার পেছনে ঘুরলে সে ভেবে দেখবে। যদি ভালো ছেলে হয়, একসেপ্ট করেই নেবে। নিচে গিয়ে দাদির রুমে যায় জাইমা। এসে দাদির গলা জড়িয়ে ধরে বলে, দাদি শোন, কি হয়েছে? আমি না একটা ছেলেকে পেয়েছি বিয়ে করার জন্য। ও মা, কি বলো? কিন্তু তোমার বিয়ে তো মোমোর সাথে দেব। উফ, রাখো তোমার মর্ম। আমি যাকে পেয়েছি সে তোমার মর্মকর্মকে ছাড়িয়ে একেবারে উপরের ধাপে। কি বলবো দাদি, তুমি কি সুন্দর নাতিন জামাই পেতে চলেছ। জাইমার কথায় রাহিলা খান বলেন, তুমি তাহলে প্রেম করোস? আমি প্রেম করি না, তবে একজন আছে। কি করে সে? আপাতত আমায় ইগনোর করে। কি? আরে হ্যাঁ, বেটা আমাকে খুব একটা দেখতে পারে না, তবে কোথাও গিয়ে আমার কথা মানছে, বিশ্বাস করছে, কিন্তু ইগনোরের মতন ব্যাপার স্যাপার আছে। জাইমার কথায় মনোযোগ দেন না রাহেলা খান। সকালে এর একরকম, বিকেলে আরেক রকম। একটু পর আবার শোনাবে কেউ নেই, প্রেম ভালোবাসা সে করবে না। জাইমা কিছুক্ষণ বকবক করে রুমে চলে আসে। যেহেতু আগামীকালকে প্রেজেন্টেশন দিতে হবে, কিছু তো করতে হবে। অনেকক্ষণ ভেবে চিন্তে প্রেজেন্টেশন রেডি করে, কিন্তু পড়তে গিয়ে দেখে তা মনে রাখা অসম্ভব। তার উপর সে তেমন ভালো ইংরেজি পারেই না। ভুলভাল বললে ইশাক ভুল ধরবে,
তারপর আবার সবার সামনে লজ্জা দিবে। জাইমা অনেকক্ষণ ভেবে চিনতে ইশরাকের ফোন নাম্বার রেডি করে। রুবাকে দিয়ে একটা ব্যবস্থা করাবে ভেবে সে উঠলেই দেখে তার রুমে প্রবেশ করছে রাহিলা খান। জাইমা দাদির দিকে তাকিয়ে বলে, কি গো, নতুন খবর আছে নাকি? আগামীকালকে তুমি আমার সাথে তোমার জেঠুর বাসা যাবে। কেন? মোমোর সাথে দেখা করাবো তোমায়। তুমি বলেছিলে না আমার নাতি থেকেও ভালো ছেলে পেয়েছো, অসম্ভব। আমার নাতি লাখে একজন। অবশ্যই ভালো ছেলে পেয়েছি তোমার নাতির থেকে। আমার নাতি বউকে ভীষণ আদরে করবে, তার সব কথা শুনবে। দাদির কথায় জাইমা চোখ মুখ কুঁচকে নেয়। কল্পনা করছি তার বর মর্ম তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, মহেশানী, তোমার পড়াশোনা করতে হবে না, 3 বেলা আমার আদর নিবা। পড়াশোনা কি ভালো মানুষ করে? যাদের কোনো কাজ নাই তারাই করে। তোমার তো অনেক কাজ আছে, কিভাবে কাকে জ্বালা। দাদি জাইমার মুখ পানে চেয়ে থাকেন। জাইমা লাফ মেরে উঠে দাদিকে জড়িয়ে ধরে বলে, আমি রাজি দাদি। এই তো আগামীকাল ছেলে দেখবে, এরপর তোমার বিয়ে। বাবা রাজি না হলে আমি বিয়ে করব না। তোমার বাবা বাঁধন। আচ্ছা, আমি আসছি। কথাটা বলেই ফোন হাতে রূপার রুমে ছুটে জাইমা। রূপাকে বসে থাকতে দেখে সে খাটের উপর বসে। কিছুক্ষণ শুয়ে থেকে আবারও লাফ দিয়ে খাটের ওপর বসে রূপার 2 কাঁধে হাত রেখে বলে, রূপা বোন, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। কথাটা বলে সে ভঙ্গিমা করো। রূপা ভ্রু কুঁচকে বলে, আবার কি হলো? আমার শেষ ইচ্ছে পূরণ করবে? তুমি পাগল? শেষ ইচ্ছা আবার কি? প্লিজ প্লিজ, তুমি আমার আম্মুর ক্যারেক্টার প্লে করে একজনের সাথে কথা বলবে। কি? হ্যাঁ, ওই যে বললাম না, কলা জুস গোলামের পুত, ওই প্রফেসরকে কল দিয়ে বলবে মৈশানী অসুস্থ, সে হসপিটালে ভর্তি, আগামীকালকে সে ভার্সিটি যেতে পারবে না, তার প্রেজেন্টেশন বাতিল করে দিবেন, তবে মার কাটবেন না। কি? তুমি ওসব কি বলছো? আমার শেষ ইচ্ছে, প্লিজ। কথাটা বলেই জাইমা ইশরাকের ফোনে কল দেয়। 2 বার কল দিলে ব্যস্ত দেখায়। কিছুক্ষণ অপেক্ষা করে আবার কল দিলেই ইশরাক রিসিভ করে। রূপার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে জাইমা 2 হাঁটুর উপর থুতনি রেখে বসে। রূপা নিজেকে স্বাভাবিক করে ভারী কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। ইশরাক জবাব দেয়, ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন? আমি মৈশানী খানমের মা বলছি। ইশরাক কিছুক্ষণ চুপ থেকে বলে, জি বলুন। জাইমা বিছানায় গড়াগড়ি খেতে খেতে ইশারা করছে রূপাকে। রূপা জাইমার দিকে তাকিয়ে বলে, মৈশানী অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট, সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে, তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হলে ডক্টর ইমার্জেন্সিতে রাখে তাকে। আগামীকালকে নাকি ওর প্রেজেন্টেশন, আপনি যদি ওর দিকটা একটু বিবেচনা করে মার্কস দিয়ে দিতেন। ইশরাক রাশভারী গলায় বলে, ঠিক আছে মিস মৈশানী খানম, সুস্থ হলে রিপ্রেজেন্টেশন দেবেন। ভার্সিটির নির্দিষ্ট রুলস আছে, আমি সেটা ব্রেক করতে পারবো না। ঠিক আছে স্যার। ইশরাক কল কেটে দেয়। জাইমা উঠে রূপার কাছে যায়। রূপার হাত দুটো নিজের গলায় নিয়ে বলে, প্লিজ আমাকে মেরে ফেলো, ওই প্রফেসর আমাকে দিয়ে প্রেজেন্টেশন নিয়েই ছাড়বে, আমি ইংলিশ পারি না। রূপা হাত সরিয়ে বলে, তুমি শিখে নাও তাহলেই তো হয়। পারবো না। কথাটা বলেই জাইমা দৌড়ে দাদির রুমে যায়। গিয়ে ফ্লোরে ধপ করে বসে বলে, দাদি, আমি আগামীকালই বিয়ে করব, তুমি সব প্লিজ ব্যবস্থা করো। আরে না, এত তাড়াতাড়ি কিভাবে? এখনো তোমার কথাবার্তা কিছুই ফাইনাল হয়নি। ওই প্রফেসর আমাকে বাঁচতে দেবে না দাদি, আমি মারা যাব, মারার আগে ওই প্রফেসরের মুখটা আমি দেখব না। কি হয়েছে? আমি বলেছিলাম না, একটা ছেলে আছে, মানে আমার পছন্দের, সেটা প্রফেসর, কিন্তু এখন তো ওই প্রফেসরকে আমি দেখতে পাই না, ওর কথা মনে পড়লে আমার মাথায় আগুন জ্বলে। ওর পেছনে আমি লাইন লাগাইনি, লাগাবও না। ওর মতন কাঠখোটকা লোক নাকি বিয়ে করবে? আল্লাহ আমাকে বাঁচিয়েছে, নাইলে ওই প্রফেসর আমাকে পড়াতে পড়াতে মেরে ফেলতো। দাদি, তোমার নাতিকে বলো তাড়াতাড়ি আসতে, আমি বিয়ে করব। জাইমা কথাগুলো বলেই হাঁপাতে থাকে। রাহিলা খান জাইমার দিকে তাকিয়ে হেসে বলেন, এই না আমার নাতিকে তোমার পছন্দ না?
তোমার প্রফেসর আছে। না না না, তোমার নাতি আমার সব। প্রফেসরকে আমি দেখতে পারি না, অসহ্য, আল্লাহ বাঁচিয়েছে আমায়। জাইমার কথায় রাহেলা খান কিছু বলে না। সবাই যখন ডিনার করতে বসে, রাহেলা খান সাজ্জাদ খানকে উদ্দেশ্য করে বলেন, আগামীকালকে আমি আর জাইমা মোমোদের বাসায় যাব। সব ঠিকঠাক থাকলে ওদের বিয়ে দিন তারিখ ফেলবো। তোমার কোনো আপত্তি আছে? সাজ্জাদ খান কিছুক্ষণ চুপ থেকেই বলেন, ছেলে হিসাবে মর্ম ভালো, তবে আমি চাচ্ছি না এই সম্পর্ক ঠিক করতে। আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেব। সাজ্জাদ, তোমার বাবা ওদের বিয়ে ঠিক করে গেছে, ভুলে গেছো? এসব তো অতীত। যে অতীতে আমরা দু ভাই ছিলাম, এখন আমার কোনো ভাই নেই। তুমি এই সম্পর্কের মূল্যায়ন করছো না। পারলেও আমি পারি। আমার দুটো ছেলে এবার সব অভিমান ভেঙে এক হোক আমার মোমো এর জাইমার বিয়ের মধ্যে। সাজ্জাদ খান জবাব দেন না। জাইমা লজ্জা পাবার ভান করে, ভেতরে ভেতরে সে ভীষণ খুশি। জামিলা জাইমার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলেন, আগামী কাল তোমার ভার্সিটি আছে? জাইমা না বধূকে মাথা নাড়ায়, দাদির দিকে ইশারা করে, পরক্ষণে বলে, মর্ম ভাইকে দেখতে যাব। সাজ্জাদ খান মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকায়। জাইমা থতমত খেয়ে বলে, দাদির ছেলের বাসায় যাব। সকাল 10টা থেকে জাইমা রেডি হচ্ছে। একটা পাকিস্তানি নর্মাল 3 পিস গায়ে জড়িয়েছে সে। কানে সাদা পার্লের ঝুমকা, গলায় ডায়মন্ডের লকেট, হাতে তার পছন্দের ব্র্যান্ডের ঘড়ি। চুলগুলো আজকে সোজাই রেখেছে। একদম সিম্পলভাবে তৈরি হয় জাইমা। ফোন হাতে দাদির রুমে যেতে দেখে দাদি রেডি। জাইমাকে দেখে রাহেলা খান বলেন, আমার নাতি তোমাকে দেখবে। প্রথম দেখায় তার মনে ফুল ফুটাতে হবে না। কি মেন্দা কালারের লিপস্টিক দিয়েছো, দিবা লাল টকটকা লিপস্টিক। মেকআপও তো করনি, এত সাদা সিধা জামা পরেছো কেন? সরো, আমি কি কম সুন্দরী নাকি? তোমার থেকেও বেশি। যা হয়েছে তাই সুন্দর। লাল লিপস্টিক আমি দেই না, বুঝছো বুড়ি? জাইমার কথায় দাদি হেসে দেয়। দুজন একসাথে গাড়িতে বসে। ড্রাইভার তাদেরকে নামিয়ে দিয়ে আসবে। গাড়ির কাঁটা 11টা ছুঁয়েছে। জাইমা একটা রাজকীয় বাড়ির গেটের সামনে পা রেখেছে। দেওয়ালটা শ্বেত রঙের, ডিজাইনে একদম রাজকীয় ভাব। নাম প্লেটে লেখা খানমহল। রাহেলা খানের ব্যাগ ড্রাইভার ভেতর নিয়ে যায়। জাইমা দেওয়ালের দিকে তাকাতে তাকাতে রাহেলা খান ভেতরে চলেও গেছে। জাইমা আস্তে ধীরে বিশাল গার্ডেনে আসে। দুই পাশে ওয়াটার ফাউন্টেন। জাইমার মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই সেই ওয়াটার ফাউন্টেনের সামনে উঁকিঝুঁকি মেরে পানি হাতে নেয়। কিছুক্ষণ পানিতে থাপ্পড় দেয়। পানি হাতে নিয়ে চারপাশে ছিটাতেই একটা পার্সিয়ান ডগ ঘেউ ঘেউ করে ওঠে। মূলত তার শরীরে পানি ফেলেছে জাইমা। জাইমা কুকুরের দেখেই এক চিৎকার দিয়ে বলে, ওই কুত্তার বাচ্চা, সর এখান থেকে। কিছুক্ষণ তাড়ানোর চেষ্টা করলেও কুকুরটা যায় না। উল্টো জাইমার সামনে হাঁটলে কুকুরটা পিছু নেয়। এক পর্যায়ে সে দৌড় দিলেই দেখে কুকুরটাও তার পিছনে দৌড়াচ্ছে। জাইমা এক দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। এত জোরে দৌড় দিয়েছে যে থামতে থামতে আরেকজনের সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা গরম কফি সামনের ব্যক্তির গায়ে পড়ে যায়। রাজিয়া আহমেদ ইশরাককে কফি দিচ্ছিল। এমন সময় জাইমা এসে তাকে ধাক্কা দিতে কফি গিয়ে ইশরাকের গায়ে পড়ে। এত জোরেই ধাক্কা লেগেছে যে রাজিয়া আহমেদের পিঠ বোধহয় আর নেই। ইশরাকের গায়ে গরম কফি পড়ায় মৃদু আর্তনাদ করে ওঠে। হাত দিয়ে গরম কফি টি শার্ট থেকে ছাড়ছে। তখন পোহা টিস্যু হাতে এগিয়ে আসে, নিচে ইশরাকের টি শার্ট মুছে দেয়। এদিকে রাগে চোয়াল শক্ত করে নেয় ইশরাক। রাজিয়া আহমেদ হাতে থাকা ট্রেটা টেবিলের ওপর রেখে কোমরে হাত রাখেন। জাইমা অপরিচিত এতগুলো মুখ দেখে নার্ভাস হয়ে যায়। রাহেলা খান জাইমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি দৌড় দিলে কেন? জাইমা ডান হাতের তর্জনী ঠোঁটের সামনে ধরে বলে, কুত্তার বাচ্চা তাড়া করেছে। তখন ইসরাত জবাব দেয়। ওটা তো ভাইয়ের বাচ্চা। জাইমা ইসরাতকে দেখে অবাক হয়ে বলে, কি? কুকুর কি করে মানুষের বাচ্চা হয়? ভাই আদর করে ওকে নিজের বাচ্চা বলে। তাইলে ঠিকই বলছি। তখন ইশরাক মৃদু চিৎকার করে বলে, মিস মৈশারি খানম, আপনি আমার বাসায়? জাইমাও ঢং দেখিয়ে বলে, ও মা, আমি আপনার বাসায় কি করে? সবাই ওদের দিকে তাকিয়ে আছে। জাইমার এতক্ষণে টানক লড়েছে। ইসরাতের ভাইটা আসলে কে?
ইশরাক আজকে ভার্সিটি যায়নি, তবে জাইমাকে দেখে সে কথা বলতে ভুলে গেছে। জাইমা সবার দিকে এক নজর তাকিয়ে ইশরাকের দিকে তাকাতেই দেখে ব্যাটা হাঁ হয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে জাইমার পানে। জাইমা মনে পড়েছে সে রাজিয়া আহমেদকে ধাক্কা দিয়েছে, সেজন্য এগিয়ে এসে রাজিয়া আহমেদকে জড়িয়ে ধরে বলে, মিস, আমি দেখতে পাইনি, রিয়েলি সরি। জাইমার কথায় রাজিয়া আহমেদ গলে যায়। তখন রাহেলা খান বলেন, উনি তোমার জেঠিমা। শাশুড়ি মা? কথাটা বলেই রাজিয়া আহমেদের গালে টুপ করে চুমু দেয় জাইমা। পরক্ষণেই মুখটা গম্ভীর করে নেয়। ওয়েট, ওই প্রফেসরের আম্মুকে সে শাশুড়ি রেখেছে? না, তাকে তো জাইমা বিয়ে করবে না। জাইমা সবাইকে এক নজর দেখে রাহেলা খানকে থমথমে কণ্ঠে বলে, বাসায় যাব। সবাই অবাক হয়ে তাকায়। জাইমা ইশরাকের দিকে তাকাতেই দেখে সে থমথমে মুখ করে বসে আছে। তার পেছনে সোফায় সাথে দাঁড়িয়ে আছে পোহা। জাইমা দেখেছে ইশরাকের গায়ে তখন কফি পড়েছে, তখন মেয়েটা কেমন উত্তেজিত হয়ে টিস্যু এগিয়ে দিয়েছে। না, নিজেই টি শার্টে থাকা গরম কফি মুছে দিয়েছে। জাইমাকে দেখে প্রথমে তার কার্যকলাপের কথা মাথায় না আসলেও চোখের সামনে জ্যান্ত দাদিকে দেখে ইশরাকের মনে পড়ে যায় সেদিন জাইমা দাদিকে মৃত বলেছিল, অথচ দাদি বসে আছে সেই মেয়ের সাথে তার বিয়ে দেওয়ার জন্য। পরক্ষণে আবার মনে পড়ে জাইমা বলেছিল তার বাবা হসপিটালে ভর্তি, অথচ সেই দিনই সাজ্জাদ খানের সাথে ইশরাকের দেখা হয়, কথা হয়। এই মেয়ে কত বড় ড্রামা ফ্যাক্টরি ভেবেই ইশরাক বিরক্ত হয়। জাইমা মেঝেতে দৃষ্টি রেখে ভাবছে নিজের করা উল্টোপাল্টা কাজকর্মের কথা। একবার যদি ইশরাক তার বাবা আর দাদির কানে তুলে দেয়, তাদের দুজনের একজনকে সে মৃত এবং অন্যজনকে অসুস্থ রোগী বানিয়েছে। হায় হায়, তার মানে সেদিন সাজ্জাদ খান এই ইশরাকের সাথে দেখা করতে গিয়েছে। জাইমা কপাল চাপড়ায়। প্রেজেন্টেশন দেওয়ার থেকে বাঁচার জন্য লেট করে ভার্সিটি গিয়ে কারণ হিসেবে নিজের বাবার অসুস্থতার কথা বললেও সেই দিনই তার বাবার সাথে ইশরাকের দেখা হলো। জাইমা মুখটা ঠিক কোথায় লুকাবে সেটা খুঁজেই পাচ্ছে না। ইসরাত এবং দুজনেই জাইমাকে দেখছে। একটা মানুষ কী পরিমাণ ইম্যাচিওর হতে পারে সেটা জাইমাকে না দেখলে বুঝতো না ইশরাক। এই পিচ্ছি মেয়ে নাকি ভার্সিটিতে পড়ে, স্ট্রেঞ্জ না? আবার এই মেয়েকে নাকি সে বিয়ে করবে, আজব ব্যাপার তো। জাইমা আশেপাশে তাকায়, আবার ইশরাকের মুখের দিকে তাকায়। সে তো জাইমার দিকেই তাকিয়ে আছে। তাদের চাওয়া চাওয়ির মাঝে জাইমা চটচল দিয়ে উঠে দাঁড়ায়, দাদির দিকে তাকিয়ে বলে, আমি বাসায় যাব। তখন ইশরাক গুরুগম্ভীর কণ্ঠে বলে, কেন? জাইমা কিছুক্ষণ চুপ থেকে বলে, আম্মু একা একা ভয় পাচ্ছে, সেই জন্য। আপনার মাথায় কি সমস্যা আছে? ইশরাকের কথায় জাইমা বিরক্ত হয়, এক গাদা রাগ নিয়ে বলে। জাইমা রাগে কিচকিচ করতে করতে চলে আসে বাইরে। রাগে যেতে তার কান্না আসছে। কেন যে তখন ইশরাক খান মর্ম সম্পর্কে ভালো করে জানলো না? যদি জানতো তাহলে কোনোদিনও এ বাসায় সে পা রাখতো না। জাইমা গার্ডেনে থাকা বেঞ্চের উপর বসে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে। তখন আবার সেখানে উপস্থিত হয় ইশরাক। তার কোলে ইরাকে দেখেই জাইমা মুহূর্তেই মোটা ফুরফুরে হয়ে যায়। ইরা এত কিউট একটা বেবি। জাইমা উঠে দাঁড়ায়। ইরা তখন জাইমার দিকে আঙ্গুল দেখিয়ে বলে, পাপা, এটা কি দুধ আনতে? ইশরাক জাইমার দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দেয়। জাইমা ইরার দিকে তাকিয়ে মেকি হাসি টানে, এগিয়ে এসে ইশরাকের সামনে দাঁড়ায়। লিলুয়া বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। জাইমা সেগুলো সামলানোর বৃথা চেষ্টা করছে। ইশরাকের নজর জাইমাতে আবদ্ধ। জাইমা ইরার হাত ধরতে ইরা ইশরাকের দিকে তাকিয়ে বলে, পাপা, দুধ তো আননি, হাত ধুয়েতে। জাইমা ভ্রু কুচকে বলে, নাম কি তোমার মা? ওই গোমরা মুখ তোমার কি হয়? ইরা ইশরাকের দিকে তাকিয়ে রয়। ইশরাক জাইমার চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, মাহিরা খানম ইরা। নাইস নেম। মাহিরা আপনার কি হয়? আমার মেয়ে। আপনি ম্যারিড? ইশরাক মাথা নাড়ায়। জাইমা মুখ বাঁকিয়ে বলে, নাটক। অন্যের মেয়েকে নিজের মেয়ে বলে দাবি করেন কেন? এরা আপনার বড় ভাইয়ের মেয়ে। কথাটা বলেই জাইমা হাত বাড়ালে ইরা ইশরাকের দিকে তাকায়। ইশরাক চোখ দিয়ে ইশারা করতেই ইরা জাইমার কোলে আসে। ইরাকে কোলে নিয়ে জাইমা টুক করে ইরার গালে চুমু দিয়ে বলে, তুমি ভীষণ কিউট, একদম আমার মতো। কথাটা শেষ করেই জাইমা ইরাকে নিয়ে ব্রেঞ্চের উপর বসে। ইরা চুলে হাত বুলিয়ে দিতে দিতে জাইমা বলে, মাহিরা আমার সাথে যাবে আমাদের বাসায়? আমার অনেক খেলনা আছে। কথাটা বলেই ইশাকের দিকে তাকিয়ে থতমত খেয়ে যায় জাইমা। পুনরায় বলে,
ওই আর কি, রিমোট কন্ট্রোল গাড়ি, কালার প্রিন্ট এইসব আছে। জাইমার কথা শেষ হতেই ইশরাক এসেই ইরার পাশে বসে। ইরা জাইমার দিকে তাকিয়ে বলে, আমারও খেলনা আনতে, তুমি খেলবে? অফকোর্স, হোয়াই নট। জাইমার কথা শেষ হতেই ইশরাক জাইমার দিকে তাকায়। ইরার সাথে গল্প গুজবে মেতে ওঠে জাইমা, যেন সে ভীষণ খুশি নিজের টাইপের কাউকে পেয়েছে কথা বলার জন্য। ইশরাক শুধু জাইমা এবং ইরার কার্যকলাপ দেখছে। জাইমা কথা শেষ করে ইরার ছোট্ট হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খায়, গাল টেনে দিয়ে বলে, আমার না তোমার মতন বেবি ভীষণ ভালো লাগে, একদম বোরিং হই না। কিন্তু জানো, এই পড়াশোনার জন্য আমার বিয়েটা আটকে আছে। 1 বছর আগে বিয়েটা করলে তো গড গিফটেড এত কিউট বেবি পেতাম, সব স্বৈরাচার। ইশরাক 2 হাতে বুকে গুছিয়ে সামনের দিকে তাকায়, জাইমার উদ্দেশ্যে বলে, মিস মৈশানী, আপনার মতো অদ্ভুত মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। এরা ছোট বাচ্চা, আপনি ওকে এসব কি বলছেন? জাইমা বিরক্ত হয়ে জবাব দেয়, মৈশানী খাতম, ওয়ান পিস। আপনার সমস্যা কোথায়? আপনার বাসার গেস্ট আমি, কোনো স্টুডেন্ট না যে টিচারগিরি ফলাচ্ছেন। আপনার তো হসপিটালে থাকার কথা ছিল মিস মৈশানী খানম। জাইমার দৃষ্টি মেঝেতে স্থির, কথা বলার মতো কিছু পায়নি সে, কিন্তু এটার একটা জবাব তো দিতেই চায়। সেজন্য চকিত চেয়ে বলে, অসুস্থ ছিলাম, নিজের হবু বরকে দেখা লোভ সামলাতে পারিনি, না পেরে হসপিটাল থেকে ছুটে এসেছি। দেখুন কত ভালোবাসা। জাইমার কথায় ইশরাক ম্লান হেসে বলে, আপনার দাদি মারা গেছে? না আপনার বাবা হসপিটালে অ্যাডমিট? না, আপনি যেদিন আপনার বাবাকে হসপিটালে রোগী বানিয়েছেন সেদিন দুপুরেই সে আমার কক্ষে গিয়েছে। আর কিছু জানতে চান? হ্যাঁ, কিভাবে আপনার প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের হাত থেকে বাঁচবো সেটাও বলে দেন, আমি জানতে আগ্রহী। তবে আপনি শিওর থাকেন অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন কোনটাতে আপনি মার্ক পাচ্ছেন না? না, আপনি এরকম করতে পারেন না। ভালো থাকবেন মিস মৈশানী খানম। কথাটা বলেই ইশরাক ইরাকে নিয়ে উঠে দাঁড়ায়। জাইমা চেঁচিয়ে বলে, বেইমানের বেইমান, আপনাকে আমি বিয়ে করব না। আপনাকে বিয়ে করার জন্য আমি বসে নেই। পড়াশোনায় ফাঁকিবাজ মেয়েকে আমি বিয়ে করছি না, এটাই ফাইনাল। আরে ওটা তো কথার কথা, আপনি। ইশরাক কানেও তোলে না সে কথা। জাইমা ইশারায় নিঃশ্বাস ছাড়ে, উঠে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই পোহা এসে জাইমার হাত ধরে তাকে টেনে পেছনে নেয়। জাইমা হাত ছাড়া দিয়ে ফেলে দেয়, তর্জনী উঁচু করে বলে, কন্ট্রোল ইউর বিহেভিয়ার, উইদাউট পারমিশনে তুমি আমাকে টাচ করলে কোন সাহসে? ও মা, টাচ করায় গায়ে ফোসকা পড়ে গেল নাকি? জাস্ট শ্যাট আপ। কেন এসেছো? মর্মকে পাগল করার জন্য নাকি বিয়ে করার জন্য? মিস, আমি এইসব কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। মিস মিশানি, যেভাবে এসেছো ঠিক সেভাবেই চলে যাও। মর্মকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখো না। সেটা তোমাকে জিজ্ঞাসা করব নাকি? আমি তার গার্লফ্রেন্ড। আর কিছু শুনতে চাও তুমি? জাইমা জবাব দেয় না, পোহাকে এড়িয়ে ভেতরে চলে যায়। পোহা জাইমার যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে। পুনরায় এই বাড়ির রাজকীয় নকশায় চোখ বোলায়। জাইমা ভিতরে এসে রাহেলা খানের হাত ধরে বলে, আর এক মুহূর্ত এই বাসায় থাকবো না আমি, আমাকে দিয়ে আসো প্লিজ। সন্ধ্যায় যাবে, এখন সবার সাথে লাঞ্চ করবে তুমি। রাহেলা খানের কথায় রাজি আহমেদ বলেন, জাইমা থাকবে কদিন, সন্ধ্যায় যাবে না। আন্টি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। থিমি, আমি একাই যেতে পারবো। কি হয়েছে জাইমা? দাদির কথায় জাইমার মনে পড়ে পোহার করা ব্যবহার, কিন্তু বলে না, চুপসে যায় মুহূর্তেই। জাইমাকে নিয়ে তর্ক বিতর্কের মাঝে উপস্থিত হয় ইশরাক এবং ইরার আম্মু আনায়া। ইরার বাবা বিজনেসের কাছে দেশের বাইরে গিয়েছে, এখনও ফেরেনি, সেজন্য সে অনুপস্থিত। জাইমা সবার দিকে তাকিয়ে বলে, আমার এখানে ভালো লাগছে না, প্লিজ। জাইমার কথায় আনায়া বলে, আসা অবধি তোমার নাগাল পেলাম না, কথা বলো সবার সাথে, দেখবে ভালো লাগবে। রাগিয়ে জাইমার প্রতিটা রন্ধ্র ফুলে ফেপে উঠছে, কিন্তু প্রকাশ করছে না। রাহেলা খান বুঝতে পারছে না জাইমার মতিগতি। হেসে বাড়ানো মেয়ে হুট করে এরকম করছে কেন? জাইমা ভীষণ মিশুক স্বভাবের, কিন্তু এখানেই তার সমস্যা কিসের? ইশরাক জাইমার খ্যান খ্যানে বিরক্ত হয়, ধমকে বলে, এটা আপনার ক্লাস না যে নাটক সাজাবেন। এখানে বড়রাও আছে, সবাই যেহেতু বলেছে লাঞ্চ করতে, লাঞ্চ করে এরপর যাবেন। আপনাকে থাকার জন্য জোর করা হবে না। তবুও প্লিজ
2 মিনিটের জন্য ড্রামা বন্ধ করে শান্তি দিন। এক্সকিউজ মি, ড্রামা মানে গেস্টের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয় শেখেননি? অবশ্য শিখবেন কিভাবে, যেমন গার্লফ্রেন্ড তেমনই তো বয়ফ্রেন্ড। জাইমার কথায় ইশরাক মৃদু চেঁচিয়ে বলে। গার্লফ্রেন্ড? হোয়াট? জাইমা পোহার দিকে আঙ্গুল দেখিয়ে বলে। উনি তো একটু আগে আমাকে শাসিয়ে বলল উনি নাকি আপনার গার্লফ্রেন্ড। জাইমার কথায় পোহা অস্বস্তিতে পড়ে যায়, তবে সেটা প্রকাশ না করে বলে। হোয়াট? মাথা খারাপ তোমার? আমি এসব কেন বলতে যাব? জাইমা ভীষণ অবাক হয়ে বলে। মিথ্যে বলছো কেন? তুমি এত জগরুটে, তোমার মেন্টালিটি এত নিচু, শেষমেশ আমাকে নিয়েও বাজে কথা বলছো। জাইমার রাগ হয়, সেজন্য জবাব দেয়। এক্সকিউজ মি, কথাবার্তা সাবধানে বলো। যা সত্যি তাই বললাম। কথা ঘুরালে। ব্যাস মিস বৈশালী খানম, আমার সাথে ড্রামা সাজিয়ে অনেক বেশি মিথ্যা বলা হয়েছে। নতুন করে কিছু বলার প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। মৃদু চিৎকার করেই কথাটা বলে ইশরাক। উপস্থিত সবাই খানিক কেঁপে ওঠে। জাইমার মুখে অম্বির কালো মেঘে জমে গেছে। ভয়ে কিছু বলার মতো পেলই না সে। কেউ কিছু বলার মতো সাহসই করে না, সবাই চুপ করেই দাঁড়িয়ে আছে। ইশরাকের নাকের ডগা লাল হয়ে আছে, চোখে মুখে কঠোর ভাব পরিলক্ষিত। জাইমা পোহার দিকে একবার তাকায়, মেয়েটা মিটিমিটি হাসছে। রাহেলা খান কিছু বলার মতো পেল না, তবে এটা শিওর হলেন যে জাইমা এর আগেও কিছু উল্টাপাল্টা কাজকর্ম করেছে, যার দরুন তার প্রতি ইশরাকের মনোভাব এরকম বিগড়ানো টাইপের হয়ে গেছে। জাইমা অপমানে মুখ থমথমেই করে নেয়। এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পা চালিয়ে চলে আসে। রাজিয়া আহমেদ ইশরাকের দিকে তাকিয়ে বলে। এটা তুমি কি করলে? প্লিজ আম্মু, এই মেয়েকে তুমি চেনো না, ওর মাঝে ভদ্রতার ভয়ও নেই। আমার সাথে ভার্সিটিতে যে নাটক করেছে তার না বলি। ও এখন গেস্ট, তোমার বাবা শুনলে কি বলবে? তখন রাহিলা খান জবাব দেন। ও একা কিভাবে যাবে? টাকা পয়সা কিছু আনেনি, লাঞ্চের সময় হয়েছে আর ও চলে গেল। ইশরাক এবার চুপ, রাগের মাথায় তো তাড়িয়ে দিল। এখন তো আবার খারাপ লাগছে। পোহা সবার দিকে তাকিয়ে বলে। ও এত জগরুটে বাবা, আমার জীবনে এরকম মেয়ে দেখিনি। কয়েক ঘন্টায় সব এলোমেলো করে দিল। কেউ টু শব্দ করেনি। সবাই লাঞ্চ করতে বসলেও ইশরাক বসে না, সে ফোন হাতে বেরিয়ে যায়। রাজিয়া আহমেদ বারবার বলেছে লাঞ্চ করে যেতে, ইশরাক সে কথা কানেও তোলে না। এলোমেলো পা ফেলে হাঁটছে জাইমা। ভীষণ বাজে অনুভূতি হচ্ছে। আজ অবধি কেউ তার সাথে এরকম উঁচু গলায় কথা বললো না। ইশরাক বলল, এভাবে কেউ তাকে ধমক দেয়নি। ইশরাক আজকে দিল। কেউ তাকে তাড়িয়ে দেয়নি, ইশরাক তাড়িয়ে দিল। সেই জন্য জাইমা মনে মনে শপথ নিয়েছে আর কখনো এই বাড়িতে আসবে না, আর না কখনো ইশরাকের সাথে কথা বলবে। শুধু ভার্সিটির টিচার না হলে সে কখনোই ইশরাকের মুখোমুখি হতো না। আর বিয়ে, সেই সব তো অনেক দূরের ব্যাপার। যেহেতু জাইমার বাবা রাজি না, এবার জাইমাও রাজি হবে না। জাইমা ফোনের কভার চেক করে, কোনো রকম টাকা পয়সা পেল না। ভাবছে কি করা যাবে। অনেক চিন্তা করে সিদ্ধান্ত নেয় ওভার কল করে, বাসায় গিয়ে টাকা দিয়ে দিবে। জাইমা ওভার কল করার জন্য ফোন হাতে নিলে সেখানে আগমন হয় আরশানের। আগমন বললেই ভুল হবে, সে গাড়িতে বসেছিল। জাইমাকে দেখে এদিকে আসে গাড়ি নিয়ে। জাইমা আরশানকে দেখেই ফোনটা সরিয়ে নেয়। আরশান জাইমার উপর নিচ পরক করে বলে। মিস জাইমা, তুমি এখানে? বাসায় যাব, ওভার কল করছিলাম আর কি। আমি থাকতে ওভার কল কেন? গাড়িতে বসো, তোমার বাসায় নামিয়ে দেব। ধন্যবাদ, আমি যেতে পারবো। আরে আসো না, যেতে যেতে গল্প করাও হবে। জাইমা না করেনি, আরশানের পাশের সিটে বসে পড়ে। আরশান গাড়ি স্টার্ট দিয়ে জাইমার বাসার দিকে পথ ধরে। তারা যাওয়ার পিছন দিক থেকে ইশরাক আসে, তবে সে জাইমার নাগাল পায়নি। জাইমা আরশানের গাড়িতে করে চলে গেছে সেটা দেখেছে। যেহেতু চলে গেছে, ইশরাক তেমন মাথা ঘামায়নি সে বিষয়ে। বাসার সামনে এসে আরশানকে ধন্যবাদ দিয়ে ভিতরে যায় জাইমা। এখনও ইশরাকের করা অপমান তার মস্তিষ্কে কিলবিল করছে। বাসার ভেতর যেতে দেখে সব শূন্য, একটা মানুষও নেই। জাইমা নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। জামা কাপড় পাল্টে ব্যালকনিতে গিয়ে বসে। দাদিকে ভীষণ মিস করছে সে। এমনিতেও ইশরাকের অপমানের পর সে বাড়িতে। জাইমাকে কেউ আটকে রাখতে পারতো না। যতই উল্টাপাল্টা কার্যক্রম করুক না কেন, তার কাছে নিজের আত্মসম্মান সবার আগে। আর কখনো সে বাসায় যাওয়া হবে না, এটা নিশ্চিত জাইমার। সন্ধ্যায় সাজ্জাদ খান জাইমাকে ডাকেন। মনে দুঃখ কষ্ট ভুলে জাইমা বাইরে আসে। দুপুরে কিছুই খাওয়া হয়নি।
এখনও না। এমনিতেই চাইমা খাবার খেতে পছন্দ করে, সেখানে এখন অবধি না খাওয়া। যদিও খিদে পেটে চৌচির। সাজ্জাদ খান চাইমাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করেন, কেমন লাগলো সে বাসা? চাইমা থম মেরে যায়। কিছুক্ষণ চুপ থেকেই জবাব দেয়, সব ভালো, সবাই ভালো। তুমি একাই এসেছো নাকি ইশরাক দিয়ে গেছে? ওদের ড্রাইভার দিয়ে গেছে। তোমার দাদি কবে আসবে? সেসব কিছু বলেনি। বাসার সবাই ভালো তো? হুম। কথাটা বলেই চাইমা কিচেনে যায়। নিজের জন্য এক গাদা খাবার ট্রেতে সাজিয়ে নিয়ে রুমে চলে আসে। খাটের উপর ল্যাপটপে মুভি দেখতে দেখতে খাওয়া শুরু করে। এছাড়া মাইন্ড ফ্রেশ করার মতো উপায় পেলই না সে। মুভিতে বোরিং লাগায় চাইমা খাওয়া শেষ করে বুক সেলফের সামনে দাঁড়ায়। সদ্য কিনে আনা শার্লিন হাসানের নতুন বই বুক পকেটের মায়াবিনী তে হাত বোলায়। একটা বুক পকেটের এবং তাতে থাকা লাল রকমের গোলাপ ও চিঠিটা একদম জীবন্ত মনে হলো। চাইমা লোভ সামলাতে পারেনি, বই হাতিয়ে পড়তে বসে যায়। একজন উড়নচণ্ডী ছেলে এবং তার বিপরীতে দৃঢ়চিত অনারগত কঠোর ব্যক্তিত্বের অধিকারী মেয়ে নিয়ে সৃষ্ট গল্প বুক পকেটের মায়াবিনী। চাইমা পুরো বইটা শেষ করতে পারেনি, সেজন্য উঠে নিজের প্রেজেন্টেশনে রেডি করে। আগামীকালকে সে প্রেজেন্টেশন দিবে, যেহেতু আজকে দেয়নি। এত সব কাজের মাঝে ইশরাককে দেওয়া অপমান চাইমা ভুলতে পারেনি। নিজের হাতের কাজ সামলে জামিলার রুমে যায় চাইমা। গিয়ে জামিলার গলা জড়িয়ে ধরে দুই গালে চুমু খেয়ে বলে, আগামীকালকে প্রেজেন্টেশন দিব, একটা শাড়ি দিও। নিজের পছন্দ করে একটা নিয়ে যাও। থ্যাংক ইউ। কথাটা বলেই চাইমা জামিলার কোলে শুয়ে পড়ে। জামিলার হাত নিজের মাথায় রেখে বলে, কি হয়েছে মা? কথাটা বলেই চাইমা চোখ বন্ধ করে নেয়। মায়ের আদরে ভীষণ কান্না আসছে জাইমার। পোহা কিভাবে অস্বীকার করে তাকে সবার সামনে খারাপ বানালো। ইশরাকও পোহাকে বিশ্বাস করে তাকে অপমান করলো। জাইমা বুঝলো নিজের কান্না আটকে রাখার দায়, সেজন্য লাফ দিয়ে উঠে বসে। নিজের রুমে ছুটে এসে অশ্রু বিসর্জন দেয়। খাটে শুয়ে একটা টেডি বুকের সাথে চেপে ধরে গুনগুন করেই কাঁদতে থাকে। সন্ধ্যা থেকে ইশরাককে নিয়ে সবাই নালিশ দিচ্ছে। বিশেষত সাজ্জাদ খান খবরটা শোনার পর ছেলেকে বুকেই চলেছে। তার ভাইয়ের মেয়ে প্রথম বাড়িতে এসেছে, সেখানেও ইশরাক তাকে ধমকে চলে যেতে বলেছে। কত বড় লজ্জাজনক ব্যাপার সেটা কি ইশরাক বুঝে? নিজের রাগকেই তো উপরে রেখেছে। লিভিং রুমে এই নিয়ে একের পর এক আলাপচারিতা চলছে। সেই সাথেই ইশরাকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইশরাক সবার বকাঝকা শুনে স্তব্ধ। দাদির দিকে তাকিয়ে বলে, মৈশালীকে বলো আগামীকাল রেডি হয়ে থাকতে, আমি ওকে পিক করে নিয়ে আসবো। বিনিময়ে রাহিলা খান হাসেন। ইশরাক ভ্রু কুঁচকে তাকিয়ে রয়, জিজ্ঞেস করে, কি হলো? তোমার মনে হয় আরও আসবে? ইশরাক জবাব দেয় না। রাহিলা খান পুনরায় বলে, আমার জাইমা বাচ্চা স্বভাবের, কোমলমতি শিশুদের মতো। সেজন্য ওকে কেউ ধমক দিলে কথা না বলে না। ওর মনটা একদম বাচ্চাদের মতো। যেখানে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে ও কোনো দিনও আসবে না। আমার নাতিনে আত্মসম্মান প্রচুর, বুঝছ? ইশরাক কথা বলার মতো কিছু খুঁজে পেল না। তখন সাজেদ খান বলেন, যেহেতু মর্ম ওকে তাড়িয়ে দিয়েছে, ও আসবে না। সেখানে একবার মর্মর বউ করে নিয়ে আসিস, তখন চাইলেও যেতে পারবে না। সাজেদ খানের এরকম পরিবর্তন দেখে ইশরাক খানিক অবাক হয়। কয়েকদিন আগেও তো বলল বিয়েতে রাজি না, এখন হুট করে রাজি। রাহেলা খান ছেলের কথায় খুশি হয়ে বলে, তাহলে দেরি কেন? আমার জাইমা বিয়ে পাগল মেয়ে, ওর কাহিনী তো তোমরা জানো না। তখন ইসরাত বলে, বলো দাদি, দেরি করছো কেন? রাহেলা খান বলেন, ও বউ সাজার শখ, পড়াশোনায় আগ্রহ কম। জামিলা সাজ্জাদ বকাশোকা করে পড়াশোনা করার জন্য। এসএসসি টেনে টুনে দিয়েছে সে। সারাক্ষণ বিয়ে ফজিল নিয়ে ওয়াজ চালাতো বাসায়। যদিও ওর বাবা মা কেউ থাকে না, সন্দেহ চালাতো। এর বিয়ে হয়েছে, ওর বিয়ে হয়েছে এইসব বলতো। এরপর ভার্সিটি ভর্তি করালে প্রথম তো ঠিক ছিল, কিন্তু ফাইনাল দিতে রাজি হয়নি। বলে অসুস্থ নিয়ে সে কিনা কাহিনী। তার নাকি হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা। ডাক্তারের কথা বললে যেতে রাজি হতো না। অনেক চেষ্টা করেও তাকে ভার্সিটি মুভ করা যায়নি। তবে আমার সাথে জ্ঞান করতো। কেন
তাকে পড়াশোনা করে মেরে ফেলছে। বিয়ে কেন দিচ্ছি না? 1 বছরে বাসা থেকে যতক্ষণ কেউ এইসব ভাবছে না, আবারও ভার্সিটিতে গেল, তখন বিয়ের জন্য লাফায়। তবে বাবা মাকে বলার জন্য সাহস পায়নি। রাহেলা খানের কথায় সবাই মৃদু হাসলেও ইশরাক হাসে না। সে তো হাড়ে হাড়িয়ে টের পেয়েছে এই মেয়ে কী পরিমাণের ফাঁকিবাজ আর বিয়ে পাগল। এই মুহূর্তে জাইমার কোনো ব্যাপার নিয়ে সে আগ্রহী না, সেজন্য আলগোছে সরে আসে। ইশরাক যেতে পুনরায় বিয়ের আলাপ নিয়ে আলোচনা শুরু হয়। সকাল সকাল জাইমা পার্লারে এসেছে শাড়ি পরতে। নাস্তা বাইরে সেরে নিয়েছে। শাড়ি পরে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় সে। আজকে নিজের সব দুষ্টি বুদ্ধি বাসায় বেঁধে রেখে এসেছে। জাইমা নিজের ডিপার্টমেন্টে যায়। মেহেরের সাথে বসতেই মেহের জাইমাকে উপর নিচ পরখ করে বলে, মাশাআল্লাহ, তোমায় তো সুন্দর লাগছে। প্রফেসর তো অজ্ঞান হয়ে যাবে। প্লিজ প্রফেসরকে নিয়ে কিছু বলবে না, আমি প্রেম করব না। ঠিক আছে। জাইমা ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। যখন ইশরাকের ক্লাস শুরু হয় তখন সে সব ধান্দা ছেড়ে দেয়। গতকালকে হিসাবে আজকে জাইমার প্রেজেন্টেশন। যেহেতু তার ড্রেস আপ আছে বলেছে সে রেডি, সেই জন্য ইশরাক জাইমাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলে। জাইমাও দেরি করেনি, সুন্দরভাবে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেয়। পুনরায় নিজের সিটে এসে বসে। ইশরাক নিজের আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে মাঝে মধ্যে জাইমার দিকে তার নজর যাচ্ছে। এতদিন যে সুন্দর লাগেনি এরকম না, জাইমা খুব কম সাজে, তবে স্বল্প সাজে তাকে ভীষণ সুন্দর লাগে। আজকে শাড়ি পরাতে তাকে তো একদম পরীর মতো লাগছে। জাইমা লাইব্রেরিতে এসেছে কিছু বই কালেক্ট করতে, কম নিজে বসে বসে গল্পের বই পড়তে। তার সাথে আরশানও এসেছে। জাইমা যখন আসছিল তখন আরশানের সাথে তার দেখা হয়। কথা বলতে বলতে দুজন এদিকেই চলে এসেছে। জাইমা আরশানকে রেখে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু কালজয়ী বই কালেক্ট করে। ভিড়ের সারি থেকে সরে নিরিবিলি জায়গাটায় বসে। টেবিলের ওপর বেশ কয়েক বুক। সেই ব্যাগ থেকে বুক পকেটের মায়াবিনী বইটা বের করে বাকি কয়েক পড়া শুরু করে। আরশান একের পর এক কথা বলেই যাচ্ছে। জাইমার সেইটি সবে হুঁশ নেই। জাইমার নিষ্ক্রিয়তা আরশানের পছন্দ হলো না। উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। লাইব্রেরির ভিড় প্রায় কমিয়ে গেছে। তাদের এখানে তেমন কারোর আসার সম্ভাবনা নেই। বইয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জাইমাকে ওপর নিচ পরখ করছে আরশান। 3 পিস পরে এসেছে। মেয়েটা ভীষণ মিশুক আর বাচ্চা টাইপের। খুব সহজেই কিভাবে মানুষ বিশ্বাস করে নেয়। আরশান তো ভাবছে জাইমার সাথে পরিচয়টা সুন্দর ছিল। মৃদু মুচকি হেসে সে জাইমার দিকে এগিয়ে যায়। জাইমা সে যে পড়ায় মনোযোগ দিল তার খবর নেই। আরশান জাইমার অনেকটা কাছাকাছি দাঁড়ায়। বইয়ের দিকে এক নজর তাকায়। জাইমার পিঠের দিকে ঝুঁকে ঘাড়ের ওপর থুতনি ঠেকাতে যাবে এমন সময় ডাক পড়ে। আরশান ছিটকে সরে যায়। জাইমা বই রেখে তাকাতে দেখে ইশরাক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। জাইমা ইশরাককে দেখে কোনো প্রতিক্রিয়া করেনি। জাইমা চুপ থাকা দেখে ইশরাক এগিয়ে আসে। আরশান ইশরাককে দেখে সালাম দেয়। আরশানের দিকে তাকিয়ে গুরু গম্ভীর কণ্ঠেই বলে, মিস মৈশানী, ক্লাস বাদ দিয়ে এখানে কি করছেন? জাইমা মুখ বাঁকায়, জবাব দেয় না। ইশরাক আরশানের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো? লাইব্রেরির পরিবেশ নষ্ট করার মতলব নিয়ে এসেছো নাকি? কি যে বলেন না স্যার, আমি জাস্ট এসেছি জাইমাকে বই কালেক্ট করাতে হেল্প করার জন্য। জাইমা আরশানের দিকে তাকিয়ে জবাব দেয়, কোথায় হেল্প করতে এসেছো? তুমি তো এসেছো তোমার কি বই নেওয়ার জন্য, আর তুমি এখনো রয়ে গেছো। আমি তো ভেবেছিলাম চলে গেছো। না, যাইনি, চলো এখন যাই। জাইমা মাথা নাড়ায়। উঠতে গিয়ে ইশরাক থমকে বলে, তোমার যাওয়া তুমি যাও, মৈশানী তোমার সাথে যাবে না। আরশান কথা বাড়ায় না, চলে যায়। ইশরাক এগিয়ে আসে। জাইমা গুটিসুটি মেরে বসে থাকে। জাইমার সামনে দাঁড়িয়ে ইশরাক এক নজর জাইমাকে পরখ করে। পরক্ষণেই টেবিলের ওপর থাকা বইটা হাতে নেয়, যেটা এতক্ষণ জাইমা পড়ছিল। ইশরাক বইয়ের কভারে হাত বোলায়, নাম পড়ে, বুক পকেটের মায়াবিনী লেখা। পুনরায় সেটা রেখে দেয়। ইশরাকের বই রাখা হতেই জাইমা সেটা খপ করে ধরে ব্যাগে ঢুকিয়ে নেয়। নিজের কালেক্ট করা বইগুলো হাতে নিতে ইশরাক বলে, আপনার সাথে আরশানের পরিচয় কয়দিনের? সেটা আপনাকে কেন বলবো? আমার জানার ইচ্ছে হয়েছে। তাহলে কান ধরে দাঁড়িয়ে থাকুন, এটাই আপনার শাস্তি। ওয়েট, হোয়াট? আমি কেন কান ধরবো? মানে নেই? মেহেরের প্রেজেন্টেশন কবে সেটা জিজ্ঞাসা করায় আপনি আমায় পুরো ক্লাস দাঁড় করে রেখেছেন, ভুলে গেছেন?
ইশরাকের মনে পড়ে সে কথা। জাইমা তো ক্লাসে ক্ষতি করে এসব জিজ্ঞেস করেছিল, সেই জন্য তাকে দাঁড় করিয়ে রেখেছে ইশরাক। জাইমা নিজের বই হাতে উঠে দাঁড়ায়। ইশরাক তর্জনী দেখিয়ে গম্ভীর স্বরে বলে, আমি কিছু জিজ্ঞেস করেছি। ওই বেশি দিন না, ভার্সিটি আসার কয়েকদিন পর। ও আমার বাবার বন্ধুর ছেলে। আপনি শিওর? জাইমা ও বোনের মাথা নাড়ায়। ইশরাক অবাক হয়ে বলে, আপনার মতো গাধা দুটো নেই। আপনার বাবাকে জিজ্ঞেস করিয়েন, এরপর যখন শুনবেন কোনো কিছু হয় না তখন বুঝবেন গাধামি ছাড়া আবশ্যক। জাইমা বইগুলো হাতের কাছের তাকে রেখে দিতে দিতে বলে, এক্সকিউজ মি, গাধা কাকে বলছেন? আপনার ধারণা আছে আমার সম্পর্কে? মৈশানী খাতম জাইমা বাবার একমাত্র মেয়ে। এই মুহূর্তেই চাইলে আপনাকে। দুটো মোটা বই এসে জাইমার ঘাড়িয়ে পড়ে। ব্যথায় আহ করে ওঠে। ইশরাক প্যান্টের পকেটে 2 হাত গুজে জাইমার কার্যকলাপ দেখছে। জাইমা কিছু বলেনি, বইগুলো উঠিয়ে জায়গায় রাখে, হাত ছাড়া দেয়। বিড়বিড় করে বলি, সব শত্রু। জাইমার কথার মাঝে ব্যাঘাত ঘটিয়ে ইশরাক বলে, মিস ড্রামা ফ্যাক্টরি, আসি, আল্লাহ হাফিজ। ইশরাক খাঁটা ধরলে জাইমা চেঁচিয়ে বলে, ড্রামা ফ্যাক্টরি মানে? আপনি জানেন আমার বাবার নিজের ফ্যাক্টরি আছে? জাইমার কথা মৃদু কর্ণ কুহর হতেই ইশরাক হেসে ওঠে, বেরিয়ে যায় লাইব্রেরি থেকে। জাইমা মুখটা ভোতা করে ইশরাকের পেছন পেছন আসে। ছুটির সময় লিফটের কাছে এসে দাঁড়ায় জাইমা। ভিড়ের ভেতর ঢুকে আগে চলে আসবে বলে সিদ্ধান্ত নেয় জাইমা। সে ঢুকতেই লিফটের দরজায় বন্ধ হয়ে গেছে। বিরক্তি নিয়ে আবারও দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ ওয়েট করার পর খালি লিফট আসতেই ইশরাক প্রবেশ করে। জাইমা ইশরাককে দেখে আর যায়নি, সেখানেই দাঁড়িয়ে রয়। ইশরাক হাত দিয়ে ইশারা করে ভিতরে আসতে জাইমা মাথা নাড়ায়, সে যাবে না। জাইমার মতামত পেয়ে ইশরাক বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়, লিফটের দরজা বন্ধ করে নেয়। জাইমা ইশরাকের যাওয়ার দিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে মুখ বাঁকাচ্ছে। সন্ধ্যায় রাহেলা খান ইশরাককে জিজ্ঞেস করেন, জাইমাকে তোমার পছন্দ হয়েছে? তুমি রাজি থাকলে আমি বাকি বিষয়ে কথা বলবো। জনসম্মুখে এরকম প্রশ্ন শুনে ইশরাক কিছুটা অস্বস্তিতেই পড়ে যায়। সবার দিকে এক নজর তাকায়। জাইমা সম্পর্কে বলতে গেলে জাইমার উল্টাপাল্টা কার্যকলাপ ছাড়া বাকি সবই ইশরাকের পছন্দ হয়েছে। বিয়ে করলে ঠকবে না সে, কিন্তু এই মেয়ের বাচ্চা মেয়ে উল্টাপাল্টা কার্যকর্ম সব কতদিন সামলাবে? সমস্যা নেই, 19-20 হলে চট থাপ্পড় মারার অভ্যেস আছে ইশরাকের। ইশরাককে চুপ থাকতে দেখে সাজেদ খান বলেন, তোমার পছন্দ হয়নি? এরকম কিছু না, সে মাশাআল্লাহ সুন্দর, তবে উল্টাপাল্টা কাজকর্ম বেশি করে। মনে হয় না ওর বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছ তোমরা। ওর বয়স 18 পেরিয়েছে, ছোট কই? দেখো, তোমরা যা ভালো মনে করো। ইশরাকের কথায় সবাই একযোগে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অবশেষে সে বিয়েতে রাজি। এরা তার চাচুর কোলে বসে দাদাকে শাসিয়ে বলে, দুধ তো আর নেই, পোতা কাজ করলে তার তো কত পাবে। ইশরাক ইরার 2 গাল টেনে বলে, তুমি খুশি মা? ইয়েত, মাম্মা মারবে। ইশরাক মৃদু হাসে। রাহেলা খান সাজেদ খানের দিকে তাকিয়ে বলেন, এবার অন্তত সব ঠিক করে নাও। খুব সামান্য ব্যাপারে দুজন রাগ করে আছো, যেটা রাগ হিসাবে না ধরলেই হয়। সাজেদ খান জবাব দেয় না। ইশরাক বাবার মুখের দিকে তাকিয়ে আছে। তখন রাহেলা খান বলেন, আমি বাসায় যাব, রাজ্জাদের সাথে কথা বলে সব ঠিকঠাক করব। তোমরা গিয়ে বিয়ের ডেট দিবে। ইশরাকের বিয়েতে অনুষ্ঠান করতে চাও? সাথে সাথেই জবাব আসে, একদম না, বিয়েটা সাদামাটা ভাবেই হবে। পরের দিন সন্ধ্যায় না হয় পার্টি রাখবো। ইশাতে কথাটাই রইল। এখন মূল উদ্দেশ্য বিয়ের দিন তারিখ ঠিক করা। রাহেলা খান রাতের দিকে জাইমাকে কল দেয়। খোঁজখবর জিজ্ঞাসা করার আগেই জাইমা বলে বসে, বাসায় আসবে না বুড়ি? থাকো আমাকে ছাড়া। তুমি বড্ড পাষাণ বুড়ি, কল দিয়েছো কেন? ওয়ে জাইমার খোঁজ নিতে? জাইমা তোমার কে হয়? আরে আমার বোনুর কত রাগ জমে গেছে। আগামীকাল আসিস? সত্যি? হ্যাঁ। আমি খুশি। শোনো, আজকে তোমার আদরের গুণধর নাতি গোলামের পুত একটা সিনিয়রের সাথে আমার ভাব জমছে। সে নাকি আমার বাবার বন্ধুর ছেলে। এখন তোমার নাতি বলছে সে নাকি কোনো বন্ধুর ছেলে না, আমাকে বোকা বানিয়েছে। কথা সেটা না দাদি। যাই হোক, সিনিয়র তো। আমার প্রেমের একটা ব্যবস্থা হচ্ছিল, ওই গোলামের পুত সব ব্যবস্থাতে পানি ঢেলে দিয়েছে। ঠিক আছে। এমন হবু বউয়ের দায়িত্ব কর্তব্য পালন করা খারাপ না।
না, আমি ওর বউ হব না, অন্য কাউকে বিয়ে করব, ওই মর্মকর্মকে না। সবাই রাজি, তুমিও রাজি ছিলে এতদিন। তো মর্মকে আমার লাগবে না, ওর গার্লফ্রেন্ড আছে না, লোহা নাকি পোহা জানি, তার সাথে বিয়ে দিয়ে দাও, আমি খুশি হব। আমার নাতি প্রেম করে না। লোহার সাথে করে মানে পোহা? আরে কী সব বলছো? পোহা তো ওর বোনের মতো। এছাড়া তোমার সাথেও ওর বিয়ে ঠিক করা। কথাটা শেষ হতেই রুমে উপস্থিত হয় ইশরাক। রাহেলা খানের পাশে এসে বসে। ইশরাক চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করে কে। তখন রাহেলা খান কলটা লাউড স্পিকারে দেন। জাইমা চট করে বলে ওঠে, দাদি তুমি জানো ওই প্রফেসর মানে মর্মকর্ম আমাকে ক্লাসে দাঁড় করিয়ে রেখেছে, ওই দিন তো বাসা থেকেই তাড়িয়ে দিল। তুমি বলো ওই গোলামের পুতকে আমি বিয়ে করব? প্রশ্নই আসে না। তোমার সাথে আমি পরে কথা বলছি। কল কেটে দেন রাহেলা খান। জাইমা যে গালি দিবে ভাবতেই পারেনি। ইশরাক মুখটা গম্ভীর করে নেয়, দাদির হাত নিজের হাতের মুঠোয় নেয়, মৃদু হেসে বলি, এই মেয়ে তো পাগল। একদিন তো আমায় পেছন থেকে থাপ্পড় দিয়ে গালি উচ্চারণ করে বলে, এত দেরিতে আসলি কেন? পরে বলেছে ওর ফ্রেন্ড ভেবেছে, সেজন্য কিছু বলিনি। আরও বার কি কি করেছে তুমি জানো? কি কি? হ্যাঁ, ড্রামা ফ্যাক্টরি। ইশরাকের কথায় রাহেলা খান বলেন, ড্রামা ফ্যাক্টরি কি বউ হিসেবে পছন্দ হয়েছে? সব ঠিকঠাক, শুধু যে গালি দেয় আর উল্টাপাল্টা কাজকর্ম করে সেটা বুঝেছি প্রথম দেখায়। দোয়া রইল, শাদি মোবারক মোমো। বিয়ে এখনো ঠিক হয়নি, হলে না হয় শাদি মোবারক জানিও। দাদির কথায় ইশরাক মৃদু হেসে বলে, রাহেলা খান জাইমাদের বাসায় ফিরবেন আজকে। দিনটা শুক্রবার, মর্মসহ যাবে সে বাসায়। আগেই কল দিয়ে জাইমাকে জানানো হয়েছে। সকাল 11:30টার দিকে নাতি মিলে রওনা হয়েছে সে বাড়ির উদ্দেশ্যে। শুনশান নিরিবিলি রাস্তা দিয়ে গাড়ি চলছে নিজ গতিতে। বিয়ে জাইমা সব কিছু নিয়ে দাদি নাতির মাঝে কথাবার্তা হচ্ছে। মর্ম আসতেই সাজ্জাদ খান খুশি হয়ে যান, ভাইপোকে আগলে ভিতরে নিয়ে আসেন। রাহেলা খান এসেই জাইমাকে ডাকাটাকি শুরু করে দেয়। শুক্রবারের দিন জাইমা দেরিতে ঘুম থেকে ওঠে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। 12টা বাজার কিছুক্ষণ আগেই উঠেছে। আড়মোড়া ভাঙতে ভাঙতে তার ডাক পড়ে যায়। দাদির কণ্ঠে ডাক শুনে জাইমার ঘুম চলে যায়। এলোমেলোভাবেই রুম থেকে দৌড়ে আসতে আসতে বলে, দাদি চলে এসেছি। এত জোরে দৌড় দিয়েছে যে থামতে থামতে সামনের দেয়ালে বাড়ি খেয়েছে। ইশরাক জাইমার কাজে হতভম্ব হয়ে যায়। জাইমা কপালে হাত দিয়ে ডলতে ডলতে বলে, ওই আর কি, গেছে। কথাটা বলেই ফিরে একটা হাসি দেয়। ইশরাককে দেখে তার হাসি পুরোটাই থেমে গেছে। রাহেলা খান এগিয়ে এসে জাইমার খোলা এলোমেলো চুলগুলো মৃদু টেনে ধরে বলে, কাকের বাসা এমন কেন? তুমি মাত্র ঘুম থেকে উঠেছো? জাইমা নিজের চুলগুলো গোছানোর বৃথা চেষ্টা চালায়। মিকি হাসি টেনে নিজের রুমে যেতে যেতে বলি, সব দোষ তোমার, এভাবে কেউ ডাক দেয়? রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয় জাইমা। ইশরাক গম্ভীর হয়ে দাদিকে দেখছে। এরকম উড়নচণ্ডী মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছে সে। সাজ্জাদ খান জাইমার কাণ্ডে খানি বিক্রত বোধ করলেও পরক্ষণে ইশরাকের দিকে তাকিয়ে বলেন, ওইশানি এরকমই শুনেছে, দাদি এসেছে সেজন্য এভাবে দৌড় দিয়েছে। ওর আম্মু দেখলে এতক্ষণ 2-4টা খেত। ইটস ওকে, আরেকটু বয়স হলে ম্যাচুরিটি চলে আসবে। না না, এই মেয়ে ম্যাচুর হবে না, আজ তো একটা গাধি। কি করে কি করবে আল্লাহ ভালো জানে। ছুটির দিন তো অঘটন 2-4টা ঘটাবেই। অঘটন ঘটন পটিয়সী মিস মৈশা। জামিলা এসে ইশরাকের সাথে কথা বলে, অথচ হুট করে ইশরাকের মনে পড়ে যায় ইনি তাহলে সেদিন কল দিয়ে বলেছিলেন জাইমা অসুস্থ, কিন্তু ওনাকে দেখলেই মনে হয় না মেয়ের কার্যকর্ম সায় দেবেন। ইশরাক জানে তার চাচি একজন টিচার, চাচু বিজনেস করে, কিন্তু তাদের মেয়ে এরকম হলো কি করে? ইশরাকের ভাবনার সুতো ছিঁড়ে যায় যখন জামিলা ডাকি, রূপা জাইমাকে গিয়ে বলো এখানে আসার জন্য, লাঞ্চের সময় হয়ে গেছে। রূপা কিচেন থেকে দৌড়ে আসে, ইশরাককে দেখে হাঁ হয়ে যায়। এই তো জাইমা, সেই গোলামের পুত প্রফেসর যার সম্পর্কে এতগুলো বদনাম করেছে জাইমা, সাথে তার ছবি সবাই দেখিয়েছে। সে অনুযায়ী রূপার তাকে চিনতে ভুল হয়নি, বরং ভাবছে সেদিন কেন যে জাইমার কথায় এত বড় মিথ্যে বলল। লোকটাকে দেখে সত্যিই ভদ্র মনে হয়। জাইমার শত্রু হওয়ার পেছনের কারণটা, জাইমার মতো মেয়ে অতিরিক্ত নম্র ভদ্র মানুষ সহ্য করতে পারে না, সেজন্য হয়তো ইশরাকের সাথে তার মেলে না। রূপা সোজা জাইমার রুমে যায়, দেখে জাইমা সবে শাওয়ার নিয়ে এসেছে। রূপাকে দেখেই জাইমা ভ্রু নাচিয়ে বলে, দেখলে ওই প্রফেসর আমার বাসাও চলে এসেছে, শুনেছি সে নাকি আমার কাজিন, আবার আমাদের বিবাহেরও আলাপ হচ্ছে। শেষের কথাটা বলার সময় জাইমা লজ্জা পাওয়ার ভঙ্গি করে। রূপা জাইমার দিকে তাকিয়ে বলে,
লোকটার জীবন তুমি নষ্ট করে দিবে? না, আমি বিয়ে করব না। আমাকে পুরো ক্লাসে দাঁড় করে রেখেছে, ইনডিরেক্টলি পাগল বলেছে, ওনার গার্লফ্রেন্ড আমার নামে অপবাদ দিয়েছে। সে অপবাদ তিনি মেনে নিয়ে আমাকে বকাঝকা ধরেছেন। তুমি বলো, এরকম মানুষকে আমি বিয়ে করতে পারি? এক নাগারেই কথাগুলো বলে থামে জাইমা। রূপা জবাব দেয় না, শুধু বলেই, তোমাকে ডাকছে, লাঞ্চের সময় হয়েছে। 1টা বাজেনি এখনো। বেজে গেছে প্রায়। জাইমা মাথা নাড়ায়, আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে সেগুলো ব্যান্ড দিয়ে উঁচু করে বেঁধে নেয়। হালকা পারফিউম মাখে টুকটাক রেডি হয়ে অন্যটা মাথায় ঘোমটার মতো দিয়ে বাইরে আসে। এসে দেখে সবাই মিলে বসে কথা বলছে। জাইমা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়, কি বলে শোনার জন্য। জাইমা দাঁড়িয়ে থাকতেই থাকতেই রূপা আবার মিষ্টিও নিয়ে এসেছে। জাইমা ভ্রু কুঁচকে নেয়। কি এমন কথা হলো যে মিষ্টি অবধি খেয়ে নিল সবাই? আর অপেক্ষা করতে পারেনি সে। এসেই দাদিকে বলে, মিষ্টি কিসের? জাইমার কথায় ইশরাক তাকায় তার দিকে। 3 পিস পরে মাথায় ঘোমটা দেওয়া, ভীষণ নম্র ভদ্র দেখাচ্ছে জাইমাকে, বেশ সুন্দর লাগছে। তখন জামিলা ইশরাককে জিজ্ঞেস করে, ভার্সিটিতে জাইমার অ্যাক্টিভিটিস কেমন? তোমার চাচু তো সেদিন গিয়েছিল, কোনো খোঁজ নিতে পারলো না, তোমাকে জিজ্ঞেস করি। জামিলার কথায় ইশাকের মনে পড়ে যায় জাইমার A to Z কার্যকলাপ। তখন জাইমা ইশাকের চোখের দিকে তাকিয়ে না না করছে, মানে কিছু যাতে না বলে। ইশাক সেই ইশারা বুঝে। জাইমার কাছে ইশাকের মতিগতি ভালো লাগছে না, সেজন্য বলে,